আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি পলি পারভিন। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। বিদেশিদের ভিসায় বড় কড়াকড়ি ট্রাম্প প্রশাসনের। অপরাধ ও নিরাপত্তা ঝুঁকিতে বাতিল হয়েছে 1,75,000-এর বেশি ভিসা। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন আবেদন হবে ডিজিটাল। গ্রিন কার্ড, নাগরিকত্ব, আশ্রয় ও ওয়ার্ক পারমিটেও আসছে বাধ্যতামূলক অনলাইন ব্যবস্থা। অর্থ পাচার ঠেকাতে নগদ লেনদেনে নজরদারি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে গ্রাহক কমে বন্ধের পথে সীমান্তের মানি সার্ভিস ব্যবসা। এবং বিলিয়ন ডলার লাভ করেও কর্মীদের ন্যায্য মজুরি দিতে ব্যর্থতার অভিযোগ। যুক্তরাষ্ট্র জুড়ে হাসপাতাল কর্মীদের বিক্ষোভে বাড়ছে চাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিদেশিদের মার্কিন ভিসা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। স্টেট ডিপার্টমেন্ট বলছে এখন পর্যন্ত 1,75,000-এর বেশি ভিসা বাতিল হয়েছে। অপরাধের পাশাপাশি ভিসার অপব্যবহার, প্রতারণা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, এসব অভিযোগেও বাতিল করা হয়েছে ভিসা। এমনকি যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে আসা কিছু পরিবারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ট্রাম্প প্রশাসনের সময় বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবস্থা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এখন পর্যন্ত 1,75,000-এর বেশি ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ভিসার শর্ত ভঙ্গ, অপরাধে জড়ানো, সহিংসতার আহ্বান, প্রতারণা, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এসব কারণে ভিসা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ভিসার বড় একটি অংশ এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার পর। এর মধ্যে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং মাদক সংক্রান্ত অপরাধ ছিল অন্যতম প্রধান কারণ। এছাড়া বেপরোয়া গাড়ি চালানো, যৌন নিপীড়ন, শিশু নির্যাতন, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগেও অনেকের ভিসা বাতিল হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী কিছু বিদেশি নাগরিকের বিরুদ্ধে ধর্ষণ, মানব পাচার, শিশু যৌন নির্যাতন ও অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। আবার কারো বিরুদ্ধে ভুয়া ব্যবসা দেখিয়ে বিনিয়োগকারীদের প্রতারণা কিংবা কোটি কোটি ডলারের জালিয়াতির অভিযোগও পাওয়া গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে আসা কিছু বার্থ ট্যুরিস্ট পরিবারের ভিসাও বাতিল করেছে মার্কিন দূতাবাস। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার পররাষ্ট্রনীতির জন্য হুমকি তৈরি করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। স্টেট ডিপার্টমেন্ট বলছে, মার্কিন ভিসা কোনো অধিকার নয়, এটি একটি সুবিধা। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও ভিসা যাচাই এবং বাতিলের কার্যক্রম অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রে অভিবাসন সুবিধার আবেদনকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। গ্রিন কার্ড, নাগরিকত্ব, আশ্রয় কিংবা কাজের অনুমতিপত্র, গুরুত্বপূর্ণ এসব আবেদনে ধীরে ধীরে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন ব্যবস্থা। ফলে কাগজে আবেদন করার সুযোগ অনেকটাই সীমিত হয়ে আসবে। তবে অনলাইনে আবেদন করতে অক্ষম ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও। নতুন নিয়মে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন, কখন থেকে পরিবর্তন কার্যকর হবে এবং ছাড় পেতে কি করতে হবে, এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড, নাগরিকত্ব কিংবা আশ্রয়ের জন্য আবেদন করতে চান, তাহলে আপনার জন্য আসছে বড় পরিবর্তন। কারণ অভিবাসন সুবিধার আবেদন নিয়ে কাগজের ফাইলের দিন ধীরে ধীরে শেষ করতে যাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ। নতুন নিয়মে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আবেদন বাধ্যতামূলকভাবে অনলাইনে জমা দিতে হবে। অর্থাৎ অনলাইনে আবেদন করার সুযোগ চালু হওয়ার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে কাগজে আবেদন করার পথ বন্ধ হয়ে যাবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বা USCIS জানিয়েছে, কোনো আবেদনের অনলাইন ব্যবস্থা অন্তত 180 দিন চালু থাকলে সেটি এরপর থেকে অনলাইনেই জমা দিতে হবে। নতুন কোনো আবেদনকে পুরোপুরি অনলাইন ভিত্তিক করার আগে অবশ্যই অন্তত 60 দিনের নোটিশ দেয়া হবে। এর আওতায় পড়বে গ্রিন কার্ডের নতুন আবেদন ও নবায়ন, পরিবারের মাধ্যমে অভিবাসনের আবেদন, মার্কিন নাগরিকত্ব, আশ্রয়, কাজের অনুমতিপত্র এবং সাময়িক সুরক্ষিত মর্যাদার মতো গুরুত্বপূর্ণ আবেদন।
এর আওতায় পড়বে গ্রিন কার্ডের নতুন আবেদন ও নবায়ন, পরিবারের মাধ্যমে অভিবাসনের আবেদন, মার্কিন নাগরিকত্ব, আশ্রয়, কাজের অনুমতিপত্র এবং সাময়িক সুরক্ষিত মর্যাদার মতো গুরুত্বপূর্ণ আবেদন। আবেদনকারীরা ইউএসসিআইএস এর অনলাইন অ্যাকাউন্টে ঢুকে সরাসরি ফর্ম পূরণ করতে পারবেন। প্রয়োজনীয় নথি কিংবা আগে পূরণ করা ফর্মের পিডিএফও আপলোড করা যাবে। কর্তৃপক্ষ বলছে এই পরিবর্তনে আবেদন প্রক্রিয়া দ্রুত হবে, ভুল কমবে এবং জালিয়াতি শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে কমবে ডাক, স্ক্যানিং, সংরক্ষণ ও কাগজ ব্যবস্থাপনার বিপুল খরচ। তবে যারা অনলাইনে আবেদন করতে পারবে না তাদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। এজন্য আলাদা আবেদন করতে হবে এবং দিতে হবে $25 ফি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা এখন স্পষ্টভাবেই এগোচ্ছে একটি কাগজবিহীন, দ্রুত এবং পুরোপুরি ডিজিটাল ভবিষ্যতের দিকে। নিউজিল্যান্ডের গোল্ডেন ভিসায় বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের আবেদন। গত 14 মাসে 700-র বেশি আবেদন জমা পড়েছে, যার মধ্যে 277 জনই মার্কিন নাগরিক। গ্রোথ ক্যাটাগরিতে আবেদন করতে প্রয়োজন $50 লাখ নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ। সম্প্রতি এই ভিসার নিয়মও সহজ করেছে দেশটির সরকার। তুলে দেওয়া হয়েছে ইংরেজি ভাষার বাধ্যতামূলক শর্ত, পাশাপাশি কমানো হয়েছে দেশটিতে থাকার ন্যূনতম সময়। ফারজানা আফরোজের রিপোর্টে আরও জানুন বিস্তারিত। $50 লাখ নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ করলেই মিলতে পারে নিউজিল্যান্ডে অনির্দিষ্টকাল থাকার সুযোগ। আর এই সুযোগ নিতে এখন দেশটির দিকে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের ধনী নাগরিকরা। বিশেষ করে গোল্ডেন ভিসা ঘিরে আমেরিকানদের আগ্রহ দ্রুত বাড়ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত 14 মাসে নিউজিল্যান্ডের গোল্ডেন ভিসার জন্য 700-এর বেশি বিদেশি আবেদন করেছেন। অথচ এর আগের 3 বছরে আবেদন করেছিলেন মাত্র 115 জন। নতুন আবেদনকারীদের 1/3 বেশি মার্কিন নাগরিক, তাদের মধ্যে 277 জনই আমেরিকান। নিউজিল্যান্ডের অ্যাক্টিভ ইনভেস্টর প্লাস ভিসা এর গ্রোথ ক্যাটাগরিতে আবেদন করতে হলে অন্তত $50 লাখ নিউজিল্যান্ড ডলার বিনিয়োগ করতে হয়। এই অর্থ স্থানীয় তহবিল, কোম্পানি বা দাতব্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যায়। সম্প্রতি নিউজিল্যান্ড সরকার এই ভিসার নিয়ম আরও সহজ করেছে। তুলে দেওয়া হয়েছে ইংরেজি ভাষার বাধ্যতামূলক শর্ত, পাশাপাশি দেশটিতে থাকার ন্যূনতম সময়ও কমানো হয়েছে। গ্রোথ ক্যাটাগরিতে 3 বছরে অন্তত 21 দিন নিউজিল্যান্ডে থাকলেই হয়। আরও রয়েছে ব্যালেন্সড ক্যাটাগরি, এতে বিনিয়োগ করতে হয় $1 কোটি নিউজিল্যান্ড ডলার এবং 5 বছরে দেশটিতে অন্তত 105 দিন থাকতে হয়। নিয়ম শিথিলের পর আবেদন বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের ধনীরা কেন নিউজিল্যান্ডকে বেছে নিচ্ছেন? নিরাপদ পরিবেশ, উন্নত জীবনযাত্রা, দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ এবং তুলনামূলক সহজ শর্ত সব মিলিয়ে দেশটি এখন আমেরিকান বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিমানে ওঠার আগ মুহূর্তে একজন মার্কিন নাগরিককে আইস এজেন্টদের হাতে আটক হওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে ইমিগ্রেশন নজরদারি ও যাত্রী তথ্য ব্যবহারের পদ্ধতি নিয়ে। জর্জিয়ার আটলান্টা বিমানবন্দরে জন ফিলিপস নামের ওই ব্যক্তি নিরাপত্তা তল্লাশি পেরিয়ে বিমানে ওঠার সময় আটক হন। পরে পরিচয় যাচাই করে কর্মকর্তারা বুঝতে পারেন তারা ভুল ব্যক্তিকে থামিয়েছেন। আইস যে ব্যক্তিকে খুঁজছিল তার নাম ও জন্ম তারিখও একই ছিল। ঘটনায় বিমানবন্দরে আইসের তথ্য ব্যবহারের নির্ভুলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভুল শনাক্তকরণের এই ঘটনায় আসলে দায় কার, জানুন প্রতিবেদনে। বিমান ধরতে যাচ্ছিলেন, পেরিয়েছিলেন নিরাপত্তা তল্লাশিও, কিন্তু বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে হঠাৎ 3 আইস এজেন্ট ঘিরে ধরলেন এক মার্কিন নাগরিককে। এরপর জেট ব্রিজেই হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ। পরে জানা গেল যাকে খোঁজা হচ্ছিল তিনি সেই ব্যক্তি নন। ঘটনাটি ঘটেছে জর্জিয়ার হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে। ভুক্তভোগী কার্টারভিলের বাসিন্দা জন ফিলিপস কাজের প্রয়োজনে লাস ভেগাস যাওয়ার কথা ছিল তার। ফিলিপস জানান, টিএসএ নিরাপত্তা পার হওয়ার পর ডেল্টার ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করছিলেন তিনি। শেষ যাত্রী হিসেবে বিমানে উঠতে যাওয়ার সময় জেট ব্রিজে 3 আইস এজেন্ট তাকে থামান। কোনো প্রতিরোধ না করলেও তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে হাতকড়া পরানো হয়। এজেন্টরা জানতে চান তার নাম ও জন্ম তারিখ। ফিলিপস জানান তিনি একজন মার্কিন নাগরিক। প্রায় 5 মিনিট পর তার জর্জিয়ার পরিচয়পত্র যাচাই করে কর্মকর্তারা বুঝতে পারেন বড় ধরনের ভুল হয়েছে।
তদন্তে জানা যায় আইস যে ব্যক্তিকে খুঁজছিলেন তিনিও জন ফিলিপস নামের এবং তার জন্ম তারিখও একই, তবে তিনি যুক্তরাজ্যের নাগরিক। ফিলিপসের দাবি দুজনের চেহারার মধ্যেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ইমিগ্রেশন আইনজীবী চার্লস কুকের মতে শুধু নাম আর জন্ম তারিখের মিল কাউকে গ্রেপ্তারের জন্য যথেষ্ট কারণ নয়। ঘটনার পর ফিলিপস বলেন এখন থেকে বিমানে ওঠার সময় তিনি আতঙ্কিত থাকবেন। আইস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। জেলটা জানিয়েছে তারা বিষয়টি পর্যালোচনা করছে। একই সঙ্গে টিএসের যাত্রী তথ্য আইসের সঙ্গে শেয়ার করার নীতিও নতুন করে আলোচনায় এসেছে। ফলে প্রশ্ন উঠেছে, নিরাপত্তার নামে তথ্য ব্যবহারে ভুল হলে তার দায় কে নেবে? মানি লন্ডারিং ঠেকাতে যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় কঠোর হয়েছে অর্থ লেনদেনের নিয়ম। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট সীমার বেশি নগদ লেনদেন হলে গ্রাহকের পরিচয় ও ব্যক্তিগত তথ্য রিপোর্ট করতে হচ্ছে। এতে বিশেষ করে অভিবাসী অধ্যুষিত এলাকার ছোট দোকান ও মানি ট্রান্সফার ব্যবসায় দেখা দিয়েছে সংকট। গ্রাহক কমে যাওয়ায় কয়েকটি প্রতিষ্ঠান সেবা বন্ধের কথাও ভাবছে। বিস্তারিত জানুন প্রতিবেদনে। অবৈধ অর্থ লেনদেন ঠেকানোর নামে সীমান্ত এলাকায় নগদ লেনদেনের ওপর নজরদারি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়মে প্রথমে $200 বেশি নগদ লেনদেন হলেই রিপোর্ট করার বাধ্যবাধকতা দেয়া হয়, পরে সীমা বাড়িয়ে করা হয় $1000। কিন্তু এই নিয়মেই এখন বিপাকে পড়েছেন বৈধ ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা। টেক্সাসের এল পাসোর নাচিতাস গ্রোসারি তারই বড় উদাহরণ। মুদি দোকানের পাশাপাশি সেখানে চলে মানি ট্রান্সফার ও মানি অর্ডারের সেবা। বছরের পর বছর স্থানীয় বাসিন্দারা এখানে এসে বিল দিতেন, ভাড়া পরিশোধের জন্য মানি অর্ডার নিতেন এবং মেক্সিকোতে থাকা পরিবারের কাছে টাকা পাঠাতেন। কিন্তু নতুন নিয়মের পর প্রতিটি নির্দিষ্ট লেনদেনে গ্রাহকের ঠিকানা, সোশ্যাল সিকিউরিটি নম্বর সহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে রিপোর্ট করতে হচ্ছে। এতে সরকারি নজরদারির আশঙ্কায় অনেক গ্রাহক এখন এসব সেবা নিতে চাইছেন না। ফলে কমে গেছে গ্রাহক, বেড়েছে কাগজপত্রের চাপ আর ধাক্কা খেয়েছে ব্যবসা। এক পর্যায়ে নাচিতাসের মানি সার্ভিস বিভাগ বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন মালিক ইভান জেলিনা অর্নেলাস। আইনজীবী ও গোপনীয়তা বিশেষজ্ঞরা বলছেন এই নীতি সাধারণ মানুষের দৈনন্দিন বৈধ লেনদেনকেও সন্দেহের আওতায় ফেলেছে। এ নিয়ে একাধিক মামলাও হয়েছে। কয়েকটি আদালত নীতিটির বাস্তবায়নে স্থগিত করেছে। অর্থাৎ কার্টেল ও অবৈধ অর্থের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্য থাকলেও সীমান্তের ছোট ব্যবসাগুলোর অভিযোগ এই লড়াইয়ে তাদের ব্যবসা আর সাধারণ মানুষের গোপনীয়তাই যেন সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল ব্যবস্থার কর্মীদের বেতন ও কর্মপরিবেশ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্রের HCA হেলথ কেয়ারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে $25 ঘণ্টা প্রতি মজুরি ও পর্যাপ্ত জনবলের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো কর্মী। HCA অবশ্য বলছে আলোচনার টেবিলেই সমাধান চায় তারা। কর্মীদের দাবি আর প্রতিষ্ঠানের অবস্থান, দুই পক্ষের টানাপোড়েনের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। $বিলিয়ন মুনাফা, অথচ সেই হাসপাতালের কর্মীদেরই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল ব্যবস্থাগুলোর একটি HCA হেলথ কেয়ার এর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে এবার দেশ জুড়ে বিক্ষোভে নেমেছেন কর্মীরা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে HCA হেলথ কেয়ার এর মুনাফা দাঁড়িয়েছে প্রায় $6.8 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 17.8% বেশি। একই সময়ে কোম্পানি $10 বিলিয়ন শেয়ার বাই ব্যাক কর্মসূচিও অনুমোদন করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির হাজারো কর্মীর অভিযোগ, মুনাফা বাড়লেও তাদের বেতন সেই হারে বাড়ছে না। টেক্সাসের এল পাসোতে HCA এর একটি হাসপাতালে কাজ করা এক কর্মী জানান, ঘন্টায় $16.80 আয় করে পানি, গ্যাস সহ পরিবারের সব খরচ মেটানো তার জন্য কঠিন হয়ে পড়েছে। এ কারণেই নতুন চুক্তিতে ঘন্টায় ন্যূনতম $25 মজুরি, বেতন বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন এবং আরও ভালো ছুটি ও কর্মী সুরক্ষা দাবি করছেন প্রায় 22,000 ইউনিয়নভুক্ত কর্মী। শুধু বেতন নয়, হাসপাতালের কর্মী সংকট নিয়েও উদ্বেগ রয়েছে। নার্সদের অভিযোগ, পর্যাপ্ত কর্মী না থাকায় একজন নার্সকে একই সময়ে অতিরিক্ত রোগীর দায়িত্ব সামলাতে হচ্ছে। এতে রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
এদিকে HCA বলছে তারা কর্মীদের মূল্য দেয় এবং ইউনিয়নের সঙ্গে ভালোভাবে আলোচনার মাধ্যমে ন্যায্য চুক্তিতে পৌঁছাতে চায়। তবে কর্মীদের প্রশ্ন, যে প্রতিষ্ঠান বছরে প্রায় $6.8 বিলিয়ন লাভ করে, সেখানে কর্মীদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে এত লড়াই কেন? নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 4 ঘন্টার পথ উত্তরে মোহক ভ্যালির শহর ইউটিকা। কম দামের বাড়ি ও তুলনামূলক স্বস্তিদায়ক জীবনযাত্রার কারণে শহরটি নজর কেড়েছে। $1 লাখ কাছাকাছি দামেও মিলছে বড় বাড়ি, ভাড়াও শুরু $900 থেকে। কিন্তু কম খরচের এই শহরেই বাড়ছে জনসংখ্যা কমার হার। বাড়ি কেনার সুযোগ থাকলেও কেন ইউটিকায় থাকতে চাইছেন না অনেকে? জানুন বিস্তারিত। নিউ ইয়র্কে যেখানে বাড়ির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, সেখানেই মাত্র $90,000 কাছাকাছি দামে মিলছে 5 বেডরুমের বাড়ি, ভাড়া শুরু মাত্র $900 থেকে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই চিত্র নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ইউটিকা শহরে। মোহক ভ্যালির এই শহরটি বর্তমানে নিউ ইয়র্কের সবচেয়ে সাশ্রয়ী আবাসন বাজারগুলোর একটি। বিভিন্ন বাজার বিশ্লেষণ অনুযায়ী এলাকার উপর নির্ভর করে বাড়ির মধ্যম মূল্য প্রায় $87,000 থেকে $1,57,000, আর শহরটির সামগ্রিক জীবনযাত্রার ব্যয় নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গড়ের তুলনায় প্রায় 28 থেকে 33% কম। জিলোর তথ্য বলছে ইউটিকায় একটি বাড়ির গড় মূল্য এখন প্রায় $2,13,000। গত 1 বছরে দাম বেড়েছে প্রায় 9%। তারপরও যুক্তরাষ্ট্রের জাতীয় গড় বাড়ির মূল্যের তুলনায় এটি অনেক কম। কিন্তু এত সস্তা বাড়ি থাকার পরও ইউটিকার মানুষ কেন শহর ছাড়ছেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 2020 সালের আদমশুমারির পর শহরটির জনসংখ্যা কমেছে 4%-এর বেশি। বর্তমানে বছরে প্রায় 0.74% হারে বাসিন্দা হারাচ্ছে ইউটিকা। সাম্প্রতিক বিশ্লেষণে প্রায় 1,500 মানুষ শহরটি ছেড়ে যাওয়ার তথ্য উঠে এসেছে। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও দারিদ্র্য। একসময় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো শহরের অর্থনীতিকে সচল রাখলেও পরে সেসব চাকরি কমে যায়। ফলে বাড়ি সস্তা হলেও ভালো চাকরি ও ভবিষ্যতের সুযোগেরও অভাবেই মানুষ ইউটিকা ছাড়ছেন। অর্থাৎ কম দামে বাড়ি মিললেও প্রশ্নটা থেকে যাচ্ছে, সেখানে থাকার মতো ভবিষ্যৎ কি আছে? যুক্তরাষ্ট্রে বিয়ের অনুষ্ঠানে উপহার দেওয়ার দীর্ঘদিনের প্রচলিত রীতিতে এবার দেখা যাচ্ছে বড় পরিবর্তন। নতুন এক প্রবণতায় অনেক দম্পতি বিয়েতে অতিথিদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন কোনো উপহার নয়, শুধু অনুষ্ঠানে উপস্থিত থাকলেই তারা খুশি। 2023 সালে মেলিসা রেইনেকে ও তার স্বামী ড্যানো বিয়ের আগে অতিথিদের উপহার না আনতে অনুরোধ করেছিলেন। তাদের যুক্তি ছিল অতিথিদের বিমান ভাড়া, হোটেল, যাতায়াত সহ অনেক খরচই করতে হয়, তাই এসবের পর আবার উপহারের চাপ দিতে চাননি তারা। বিয়ের পরিকল্পনাকারী প্ল্যাটফর্ম জয়ের তথ্য অনুযায়ী গত 1 বছরে উপহার না নেওয়ার সিদ্ধান্ত জানানো দম্পতির সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। কেউ কেউ বলছেন তারা ইতোমধ্যেই একসঙ্গে বসবাস করছেন, তাই নতুন করে রান্নাঘরের সরঞ্জাম বা ঘরের জিনিসপত্রের প্রয়োজন নেই। বরং কয়েকজন দম্পতি উল্টো অতিথিদেরই ছোট উপহার দিয়েছেন। তবে এই প্রবণতা নিয়ে মতভেদও রয়েছে। কেউ মনে করেন বিয়েতে উপস্থিত হয় যথেষ্ট, আবার কেউ মনে করেন সামান্য উপহার দেওয়া ভালোবাসা ও শুভেচ্ছার প্রকাশ। এদিকে একটি গবেষণায় বলছে একজন অতিথির বিয়েতে অংশ নিতে গড়ে প্রায় $610 পর্যন্ত খরচ হতে পারে। ফলে ভ্রমণ, পোশাক ও অন্যান্য ব্যয়ের পর আলাদা উপহারের চাপ অনেকের কাছেই বাড়তি বোঝা হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি পলি পারভিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।